দেখুন, এই ধরনের অপরাধের ক্ষেত্রে বিশেষ করে তদন্তের ক্ষেত্রে যে বিষয়গুলো নজর থাকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্যাতিতার বয়ান, অভিযুক্তদের বয়ান এবং তার পাশাপাশি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এবং সেইগুলো খতিয়ে দেখার জন্যই যাতে কোনো প্রমাণ নজর এড়িয়ে না যায় তাই পুনর্নির্মাণের পাশাপাশি 3D ম্যাপিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আরজি কর কাণ্ডের তদন্তে সিবিআইকে দেখা গিয়েছিল 3D ম্যাপিংয়ের সাহায্য নিতে। যে জায়গায় ধর্ষণ ঘটনা ঘটেছিল সেই রুম, তার আশপাশের অংশ এবং যে বাড়িতে এই ঘটনা ঘটেছিল সেই জায়গায় 3D ম্যাপিংয়ের জন্য বিশেষ যন্ত্র বসান সিবিআই এর আধিকারিকরা। এবার সেই 3D ম্যাপিং দেখা গেল কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ার মধ্যেও। কসবাকাণ্ডে দক্ষিণ কলকাতার ল কলেজে যে জায়গায় এই ধর্ষণের ঘটনা ঘটেছিল সেই কলেজ বাড়ির প্রত্যেকটা অংশ, গার্ড রুম, ইউনিয়ন রুম, প্রত্যেকটা জায়গায় এই বিশেষ যন্ত্র বসিয়ে 3D ম্যাপিংয়ের কাজ চলছে। গোটা কলেজ বিল্ডিংটাকেই প্লেস অফ অকারেন্স ধরে নিয়ে নিরাপত্তারক্ষীর ঘর, ইউনিয়ন রুম, গার্ড রুম প্রত্যেকটা অংশে ত্রিমাত্রিক ছবি তোলা হচ্ছে। ক্রাইম সিনের বিস্তারিত মডেল এটার মাধ্যমেই তৈরি করা হবে, সেরকমটাই তদন্তকারীদের বক্তব্য। তদন্তের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের কাজে এই 3D ম্যাপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন তদন্তকারীরা। এই স্ক্যানারে ফটোগ্রামেট্রি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে এই ত্রিমাত্রিক ছবিটা উঠে যাবে। এই যে স্ক্যানার ব্যবহার করা হচ্ছে তার মাধ্যমে একটা নকশা তৈরি করতে চাইছেন তদন্তকারীরা। গোটা বাড়িটার, গোটা বিল্ডিংয়ের ভার্চুয়াল একটা নকশা তৈরি করে সেটাকেই তথ্য প্রমাণ হিসেবে আদালতে পেশ করা এবং তদন্ত প্রক্রিয়ার মধ্যে যাতে কোনো ফাঁকফোকর না থাকে তার জন্যই এই 3D ম্যাপিংয়ের সাহায্য নেওয়া হচ্ছে। আজকে আমরা দেখেছি যে 4 জন অভিযুক্তকে নিয়ে টানা 4 ঘন্টা 18 মিনিট ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয় কলকাতা পুলিশের তরফে। 4 অভিযুক্তকে এই কলেজ বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার পরই কলকাতা পুলিশের গোয়েন্দারা এই 3D ম্যাপিংয়ের কাজ শুরু করেন। যে 3D ম্যাপিং কলেজের প্রত্যেকটা কোনায় কোনায় এই বিশেষ যন্ত্র বসিয়ে এবং যে ঘরে ঘটনাটা ঘটেছিল সেই ঘরের বাইরে, ঘরের ভেতরে প্রত্যেকটা কোনায় আলাদা আলাদাভাবে এই 3D ম্যাপিং তৈরি করা হচ্ছে। একটা চিত্র তৈরি করতে চাইছেন যেটা পরবর্তীতে তথ্য প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হবে, এমনটাই বলছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা। সন্দীপ সাধুকার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আক্রান্তের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর এফআইআর, হাইকোর্টে প্রাক্তন সিপিএম নেতা। খড়গপুরে প্রাক্তন সিপিএম নেতাকে রাস্তায় ফেলে তৃণমূল নেত্রীর মার, পুলিশে অনাস্থা, হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত প্রাক্তন সিপিএম নেতা। আগামী সপ্তাহে হাইকোর্টে মামলার শুনানির সম্ভাবনা। আমাকে ও আমার স্ত্রীকে আসামিদের সঙ্গে বসিয়ে অভিযোগ লেখায় পুলিশ। অভিযুক্তদের এসি ঘরে বসিয়ে রেখেছিল পুলিশ। পুলিশের উপর আস্থা হারিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছি বললেন অনিল দাস। রাস্তায় ফেলে অনিল দাসকে বেধড়ক মারধরে অভিযুক্ত খড়গপুরের তৃণমূল নেত্রী। আক্রান্তের বিরুদ্ধেই পাল্টা শ্লীলতাহানি, প্রতারণার অভিযোগ তৃণমূল নেত্রীর। তৃণমূল নেত্রীর অভিযোগ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের। থানায় গিয়ে যখন অভিযোগটা আমার নিচ্ছে তখন আমি দেখলাম আমাকে ওই আসামিদের কাঁচের ঘরে প্রথমে বসিয়ে রেখে পরে হাজতে ঢোকায়। সেই ঘরটায় যখন আমাকে ওই আসামিদের ভিড়ের মাঝখানে আমাকে, আমার ওয়াইফকে, আমার ছেলে মেয়েকে বসালো, যে ভিড়ের মধ্যে আমাকে লেখাচ্ছে নাম, বাবার নাম। আর যখন আমি জানতে পারলাম যে এসি ঘরে ওই 4টে মেয়ে বসে আছে তখনই আমার মনে একটু কষ্ট হয়। তারপরে দেখলাম বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো, উল্টো প্রতিদিন ঘরে ঘুমোচ্ছে। তখন আমি দেখলাম হাইকোর্টের আশ্রয় নেওয়া উচিত। তখনই আমি 2 তারিখে হাইকোর্টে গেছি। আমার কেস অ্যাকসেপ্ট হয়েছে। আমি আর পুলিশের উপর ভরসা হারিয়েই আমাকে হাইকোর্টে যেতে হলো। আস্থা তো নষ্ট হবেই। আসামিদেরকে এসি ঘরে বসাবে, আমাদেরকে ওইখানে কাচের আসামিদের রুমের মধ্যে বসিয়ে আমাদেরকে জিজ্ঞেস করবে। তখনই তো বুঝে নিতে হবে যে ভিআইপি ট্রিটমেন্ট করা হচ্ছে আসামিদের। গ্রেপ্তার হলো না, গ্রেপ্তার আইন আছে, কোর্ট আছে, গ্রেপ্তার হবে। করে দিয়েছে জঙ্গলের রাজত্ব, ভেঙে দিতে হবে জঙ্গলের রাজত্ব।